এখনই কাজ করুন, জল সংরক্ষণ করুন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9 মানে তোমাদের জন্য জল যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি নিয়ে আমরা থিওরি ক্লাস করে নেব। তো আমরা পরীক্ষার পরে মিশ্রণের পৃথকীকরণ চ্যাপ্টারটি কমপ্লিট করেছি এবং ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো করে নিয়েছি। যারা ক্লাসগুলো করনি অবশ্যই তোমরা এই ক্লাসের নিচে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। আর আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা এই থাম্বনেলেই তোমরা দেখতে পাচ্ছ। তো ধীরে ধীরে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব। তো আজকে এই ক্লাসে যারা নতুন রয়েছ তাদের জন্য এই রুটিনটা একটু জানিয়ে দিই। আর যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যে ক্লাস 9 মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে একটা ক্লাস পেয়ে যাবে, যেটা কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর। ওকে, তাহলে আজকে আমরা যেটা প্রথমেই বললাম যে জল, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আমাদের জানা জরুরি, এই যে আমরা 8টা পয়েন্ট তুলে ধরেছি, এই 8টা পয়েন্ট আমরা দেখে নেব। তো এই জল চ্যাপ্টারের মধ্যে 8টা পয়েন্ট রয়েছে। তো আজকের ক্লাসের মধ্যে 8টা পয়েন্ট কমপ্লিট করা সম্ভব নয়, আমরা আজকে 4 পর্যন্ত কমপ্লিট করব। তো প্রথম পয়েন্টে কি বলছে, কেন বলা হয় জলই জীবন। এটা আমরা ছোট থেকেই জেনে এসেছি যে জলকেই জীবন বলা হয়ে থাকে। তো সেটা কেন তোমরাও জানো। তো আরেকবার এখানে ছোট্ট সিম্পলভাবে দিয়েছে, সেটা আমরা জেনে নেব। নেক্সট বলেছে জলের কোন ভৌত ধর্ম প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর বলছে পানীয় জলে কি কি গুণাবলী থাকা আবশ্যক। 4 জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। আর 5 বলছে ক্ষরজল ও মৃদু জল। 6 জলের ক্ষরতা দূরীকরণ। 7 জল দূষণ। 8 বলছে ভৌত জলে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ। তাহলে এই 8টা পয়েন্ট আমরা এই জল চ্যাপ্টারটির মধ্যে দেখব। তো আমরা প্রথমত এই কেন বলা হয় জলই জীবন এই জিনিসটা আগে আমরা জেনে নিই। আচ্ছা, তার আগে এই পয়েন্টটি শুরু করার পূর্বে একটা ছোট জিনিস তোমাদের জানিয়ে যাই, যেটা তোমরা আগেও জেনে এসেছো এবং এখানে ঠিক একটু অল্পভাবে বলে দিচ্ছি। আমাদের যে পৃথিবী, ওকে, ধরো এইটি হচ্ছে পৃথিবী। পৃথিবীর আমরা জানি কি যে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল। তাহলে আমরা এটি 4 ভাগ করি, তার মধ্যে 3 ভাগ জল। ওকে, এটি হচ্ছে আমরা জল করে দিই। আর এটি হচ্ছে স্থল। এই 3 ভাগ জল যাকে আমরা 100%-এর মধ্যে বলে থাকি, যে 100 এর মধ্যে 70 ভাগ জল আমরা সাধারণত 70 বলে থাকি, কিন্তু এটি 70 নয়, 71 ভাগ। এই 71 ভাগের মধ্যে 97.5% সমুদ্রের জলে পূর্ণ। ওকে, মানে সেটা হচ্ছে লবণাক্ত জল। ওকে, এই রেড কালারটি করে দিচ্ছি, এটা হচ্ছে সমুদ্রের জল। ধরে নাও এইটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে 97.5% জলে পূর্ণ। এবার তারই মধ্যে 1.9% হিমবাহ বা বরফের সঙ্গে যুক্ত থাকে, যেটাকে আমরা হলুদ কালার, আচ্ছা হলুদ কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা অন্য কোনো কালার দিয়ে তোমাদের একটু চিহ্নিত করি, এই সবুজটাই দিচ্ছি। আচ্ছা, এই কালারটা নিয়ে নিই। আচ্ছা, এখানে 1.9%, এই 1.9% এটা হচ্ছে আবার হিমবাহ এবং মেরু প্রদেশীয় অঞ্চলে যে বরফ জমে থাকে সেই অংশটুকু হচ্ছে এটা। আচ্ছা, এটা আর একটু বেশি হয়ে যাচ্ছে এই অংশটি। এবারে আমরা এই যেটুকু অংশটি পাচ্ছি,
এই যে দেখতে পাচ্ছ এক কোণে পড়ে আছে, এইটুকুই অংশ আমরা ব্যবহার করতে পারি মিষ্টি জল হিসাবে। এটা হচ্ছে 0.6%। তাহলে বুঝতে পারছো কত বড় জলরাশির মধ্যে আমরা কতটুকু ব্যবহার করতে পারছি। এবারে এই 0.6% এই জলটার মধ্যেই কত অপচয় হচ্ছে। এদিকে কলের ট্যাপ খোলা রয়েছে, এদিকে সজলধারা, আমাদের পশ্চিমবঙ্গে ঘন ঘন সজলধারা হচ্ছে। সজলধারার 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টা নয়, যথেষ্ট এনাফ টাইম জল সবসময় ট্যাপ থেকে পড়ে যাচ্ছে। ওকে, আমরা এছাড়াও বিভিন্ন দিক থেকে আমরা প্রচুর পরিমাণে জলকে অপচয় করে থাকি। তাহলে তোমরাই ব্যাপারটিকে অনুভব করতে পারো যে এইটুকু জলরাশি আমরা ব্যবহার করব এবং তার মধ্যেই যদি আমরা অপচয় করে ফেলি তাহলে আমরা কতটা বিপদের মুখে যেতে চলেছি। তো এগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব এই জল চ্যাপ্টারেরই মধ্যে। ওকে, তাহলে এবারে আমরা মূল ক্লাসের দিকে যাই। এটা একটা সিম্পল ইন্ট্রোডাকশন দেওয়া হলো। এরপরে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব যে কেন বলা হয় জলই জীবন। কারণ তোমরা অনেকেই জানো যে পৃথিবী সৃষ্টির সময় একটা আগুনের গোলা ছিল। সেই আগুনের গোলা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে ভূপৃষ্ঠ সৃষ্টি হয়। তো সেখানেই আমাদের কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। লবণাক্ত জলের মধ্যেই প্রথম প্রাণের সৃষ্টি হয়, যেটা জন্ম হয় শৈবাল। তো আমরা এখান থেকেই বলতে পারি যেহেতু জলের মধ্যেই প্রাণের উদ্ভব হয়েছে, এক কথায় আমরা এখান থেকে বলতে পারি এই কারণেই জলকে জীবন বলা হয়ে থাকে। কিন্তু শুধু এটা নয়, আরও অনেক বহু রকমের বক্তব্য রয়েছে, তার কারণেও আমরা জলকে জীবন বলে থাকব। আমরা ছোটতেই জেনে এসেছি যে কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, তাও আমরা তাকে বলতে পারি এই কারণেই জলকেই জীবন বলা হয়। এটাও আমরা বলতে পারি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ 7টা পয়েন্ট দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথমত বলছে যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি, সমুদ্রের জলে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়। তারপরে বলছে যে সমস্ত সজীব পদার্থ অর্থাৎ প্রাণী, উদ্ভিদ, পুরো জীবকুল জলের ওপরেই ভরসা করে থাকে। তারপরে 3 নম্বরে বলছে যে জল এমন একটা জিনিস যে এখান থেকেই মৃত্তিকার সৃষ্টিও হয়ে থাকে। আমরা জানি যে বড় পাথরের টুকরো যেটা অগ্নুদ্গমের ফলে আগ্নেয় শিলা, তারপরে পাললিক শিলা, ধীরে ধীরে রূপান্তরিত শিলা, তারপরে এই আবহাওয়া বা জলের কারণেই সেটা ধীরে ধীরে মাটিতে পরিণত হচ্ছে। ওকে, আর মাটি ছাড়া বুঝতেই পারছো মাটি ছাড়া কোনো কিছুই নেই। তারপরে বলছে যে 4 নম্বরে আমাদের যে শরীর যেটা রয়েছে, আমাদের শরীরটি এর একাধিক পার্সেন্ট আমরা বলতে পারি যে 99% জলে পূর্ণ। ওকে, আমাদের শরীরে রক্ত, মাংস এগুলো সবই এই জল দ্বারাই গঠিত হয়ে থাকে। আর আমাদের শরীরের প্রত্যেকটা সংবাদ, যেটা স্নায়ু বা আমাদের রক্তের মাধ্যমে এক স্থান থেকে আর একটা স্থানে আমাদের শরীরের কাছে কত কিছু মূল্যবান উপাদান পৌঁছে দেয়, সেগুলো এই জলের আকারে, তরলের আকারেই একটা স্থান থেকে আর একটা স্থানে সঞ্চালিত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রেও আমরা জলকেই দেখতে পাচ্ছি। তাহলে এরকমই বিভিন্ন পয়েন্ট, যেমন একটা স্বাভাবিক ব্যাপার আমাদের চোখের সামনে যেটা নর্মালি হয়ে থাকে যে পোশাক পরিচ্ছন্ন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার পরে বাসনপত্র এইসব পরিষ্কার করার জন্য আমরা জলকেই ভূমিকা হিসাবে পালন করি, মানে জলকেই প্রধান উপাদান হিসাবে পালন করে থাকি। তাহলে এখানে
যে তোমাদের পিডিএফটি দেওয়া রয়েছে বা যে পেজটি ফটো তুলে দেওয়া হয়েছে, এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমাদের সিম্পলভাবে একটু আমি বুঝালাম। আর এটা তোমরা জানোই, 1 থেকে 2 বার তোমরা এটা রিডিং পড়লেই তোমরা অ্যান্সারটি করে দিতে পারো। তাহলে এই সব কারণেই আমরা জলকে জীবন বলে থাকি। নেক্সট আমাদের পরবর্তী যে পয়েন্টটি ছিল সেটা একটু দেখে নেব, যে জলের কোন কোন ভৌত ধর্ম প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সেগুলো এখানে আমরা যেটা জানব, যে জলের কোন কোন ভৌত ধর্ম। যে জলের 3টি ভৌত ধর্ম রয়েছে। একটি হচ্ছে জলের হিমাঙ্ক, তিনটি বলছি, কয়েকটা রয়েছে, যে 3, 2, 5টি রয়েছে। জলের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ, কৌশিক ক্রিয়া এবং দ্রাবক ধর্ম। তাহলে এই যে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক রয়েছে, যে জলের হিমাঙ্ক মানে জল কখন বরফে পরিণত হয়, যে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে, এবং স্ফুটনাঙ্ক কত, যখন ওই জলটিকে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তুলে ফেলব তখন সেটি বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা যে জলগুলো ব্যবহার করে থাকি, সে খাওয়ার জন্য হোক বা বিভিন্ন কাজের জন্য হোক, তাহলে সেই জলটার টেম্পারেচার কত থাকে, এই 0 থেকে 100 ডিগ্রি এর মধ্যেই থাকে। ওকে। আর এরপরে আমাদের পয়েন্ট রয়েছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপটা কি, কাকে বলে, সেটা আমরা এখানে দিয়েছি, যে একক ভরের কোনো পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে আমরা বলে থাকি আপেক্ষিক তাপ। এটি পরীক্ষাতে দিয়ে থাকে সাধারণত, তাই আমরা এখানে সংজ্ঞাটিও তুলে ধরেছি। তাহলে এখানে আমরা জানবো যে আপেক্ষিক তাপটা কি, যে জলের আপেক্ষিক তাপ কাকে বলে আমরা জানলাম। তো আপেক্ষিক তাপ কত হয়ে থাকে, যে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা হচ্ছে সিজিএস এককে, এবং এসআই এককে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে থাকে। শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে থাকে যে জলের আপেক্ষিক তাপ সিজিএস একক এবং এসআই এককে কত হবে। আর যদি সিজিএস এবং এসআই একক না দেওয়া থাকে, যে শুধু এমনি যদি বলে যে জলের আপেক্ষিক তাপ কত, তাহলে তোমরা এই এসআই এককটিকে করো। এটি হচ্ছে এসআই একক, এটি হচ্ছে সিজিএস একক। ওকে। এই আপেক্ষিক তাপের কারণেই আমরা জলকে কাজে লাগিয়ে আমরা রান্না করে থাকি। ভাত রান্না করার সময় জলের মধ্যে চালকে সেদ্ধ করা হয়, এবং এছাড়াও বিভিন্ন ধরনের সবজি, সে যাই হোক না কেন, প্রত্যেকটা খাবারের মধ্যে এই জলের জলের এই আপেক্ষিক তাপটাকে কাজে লাগানো হয়ে থাকে। এই আপেক্ষিক তাপকে কাজে লাগিয়ে আমরা যে কোনো খাবারকে সেদ্ধ করে আমরা খাবার হিসাবে গ্রহণ করি। এমন কোনো খাবার নেই যে জল ছাড়া হয়ে থাকে। ওকে। এরপরে আমরা নেক্সট পরবর্তী যে পয়েন্টে দেওয়া রয়েছে কৌশিক ক্রিয়া। এই কৌশিক ক্রিয়াটা কি বলছে, মাটির কণাগুলির ফাঁকে ফাঁকে কৌশিক ক্রিয়ার জন্য জল আবদ্ধ থাকে, আর ওই জল থেকেই উদ্ভিদেরা মূল দিয়ে তারা জল সংগ্রহ করে। তো কৌশিক ক্রিয়াটা কি সেটা এখানে একটু বলে দিচ্ছি। ধরো এই একটি আমাদের এটি হচ্ছে মাটি, এটা একটা ছোট একটা খণ্ড হিসাবে তুলে ধরেছি। এর মধ্যে মাটির মধ্যে ছোট ছোট জলের ছোট ছোট কণা রয়েছে। ওকে। ধরো তো এই যে এখানে জলের কণাগুলো একে অপরের মধ্যে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। 1 মিনিট আর কিছুটা করে দিই। মোটামুটি এটা হয়েছে। তো একে যদি আমরা একটু বড় করে দেখতে চাই, যে কণাগুলোকে বড় করে দেখলে এভাবে দেখতে পাচ্ছ। তো একটা কণা এবং আর একটা কণার মধ্যে যে গ্যাপ রয়েছে, এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপগুলোর মধ্যে জল ভর্তি থাকে, আর এগুলোকেই বলা হয়েছে যে কৌশিক। তো এই কৌশিক নলের বা কৌশিক ক্রিয়ার মধ্যে যে জলগুলো সঞ্চয় থাকে, ওখান থেকে উদ্ভিদেরা জল সংগ্রহ করে নিজেদের জলের যে
কাজ, যেটা আমরা সালোক সংশ্লেষ বলে থাকি খাবার তৈরি করার সময়, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি চালিয়ে যায়। ওকে, তারপরে বলছে দ্রাবক ধর্ম। দ্রাবক ধর্ম কি? আমরা দ্রাবক বা দ্রবণ যে চ্যাপ্টারটি ছিল সেখানে আমরা ভালোভাবে জেনে এসেছিলাম যে আমরা জলকে সর্বজনীন দ্রাবক বলে থাকি। কেন? কারণ জলের মধ্যে প্রত্যেকটা জিনিস দ্রবীভূত হয়ে থাকে, সেই জিনিসটারই কথা এখানে বলা হয়েছে। ওকে, এরপরে আমরা নেক্সট পরবর্তী স্টেপে যাচ্ছি, যে 3 নম্বর পয়েন্ট। এখানে বলছে পানীয় জলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। তো পানীয় জলে আমরা যেই জলটিকে পান করব তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন সেটা তোমরা একটু জেনে নাও। 1 নম্বরে বলছে যে পানীয় জলে কোনো কিছু ভাসমান অপদ্রব্য থাকা উচিত নয়। জলের মধ্যে অনেক কিছু ভেসে থাকে, তো কোনো কিছু ভেসে থাকা চলবে না। নেক্সট দ্বিতীয় বলছে এই জল বর্ণহীন ও গন্ধহীন হওয়া প্রয়োজন। আমরা এটুকু জানি যে জলের ভৌত ধর্ম হিসেবে জলের কোনো আকার নেই, জলের কোনো বর্ণ নেই, জলের কোনো গন্ধ নেই। কিন্তু যেই জলটি প্রাণযোগ্য নয়, দূষণ হয়ে গিয়েছে, তার কিন্তু বর্ণ হয়ে থাকে, কালো রঙের, কালো বা নীল রঙের হয়ে যায় এবং সেটির একটা দুর্গন্ধ ভাব আসে। তো সেটারই কথা বলেছে যে কোনো বর্ণও থাকবে না, কোনো গন্ধও থাকবে না। তারপর 3 বলছে এই যে পানীয় জল যেটা আমরা পান করি তার মধ্যে নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক পদার্থ থেকে মুক্ত হওয়া প্রয়োজন। তাই সেই জলটিকে আমরা পান করব, তার মধ্যে এইসব ক্ষতিকারক পদার্থ থাকা চলবে না। 4 বলছে পানীয় জলে কপার বা লেডের মতো বিষাক্ত ধাতব পদার্থের লবণের দ্রবণ বা অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণ থাকা উচিত নয়। তো যেখানে আমরা নাইট্রাইট, নাইট্রেট বা অ্যামোনিয়ামের মতো ক্ষতিকারক পদার্থ থাকতে বারণ করা হয়েছে, সেখানে লেড বা কপার এগুলো তো আরও বিষাক্ত জিনিস, তো এগুলো থাকা একেবারেই উচিত নয়। তো যে জলের মধ্যে এইগুলো থাকে সেই জল ব্যবহারের ফলে মানুষ সহ যেসব প্রাণী প্রাণ করবে বা ব্যবহার করবে তাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেগুলো আমরা আজকে কমপ্লিট করতে পারবো না। আগামীকাল তোমাদের যে রুটিনটি বলেছি সেই রুটিন অনুসারে সেখানে আমরা আলোচনা করব। ওকে, তারপরে 5 নম্বরে বলছে পানীয় জল সুস্বাদু হওয়া প্রয়োজন। পানীয় জলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ এবং অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকলে আমাদের সেই জলটিকে পান করলে খুবই উপকার হয়ে থাকে। তো এর ফলে বলছে সুস্বাদু হয় জলটি এবং শরীর বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমাদের জলের মধ্যে কি কি থাকা কথা বলছে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, এবং বেশি পরিমাণে থাকা কিন্তু উচিত নয়। নেক্সট 6 নম্বর পয়েন্টে বলছে পানীয় জল এর মধ্যে, এই পানীয় জলের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকা উচিত নয়, যে ব্যাকটেরিয়া মুক্ত জল হতে হবে। 7 বলছে পানীয় জল বিষাক্ত ক্লোরাইড, ফ্লুরাইড, আর্সেনাইড ও আর্সেনেট যৌগ থেকে মুক্ত হওয়া অবশ্যই দরকার হয়ে থাকে। যেমন পারদ ছিল এবং কিছু দ্রব্যের কথা বলেছিল যেগুলো এই যে নাইট্রেট, অ্যামোনিয়াম এইসব থাকা কোনো উচিত নয়। 8 বলছে পানীয় জলের পিএইচ মোটামুটি 7 এর কাছাকাছি হয়ে থাকে। তো পিএইচের মান যদি 7 হয়ে থাকে তাহলে তাকে আমরা কি বলবো, যে প্রসম। আর 7 এর কম হলে তাকে আমরা অ্যাসিড বলে থাকি। 7 এর বেশি হলে, মানে 7 এর বেশি হলে তাকে আমরা ক্ষার বলে থাকি। তো যেই জলটিকে আমরা পান করব সেটিকে না আম্লিক হতে হবে না ক্ষারীয় হতে হবে, ঠিক প্রসম থাকা প্রয়োজন। একেবারে 7 যদি হয় খুবই ভালো, বা 7-এর আশেপাশে হলে চলবে। তারপরে বলছে পানীয় জলে সামান্য পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকা দরকার। তাহলে জলের মধ্যে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও থাকতে হবে এবং অক্সিজেনও থাকতে হবে, তার সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও যদি থাকে খুবই
ভালো হয়ে থাকে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট এখন কমপ্লিট করলাম। নেক্সট 4 নম্বরের পয়েন্ট, যে জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। তো জলকে পরিশোধন কিভাবে করব, যে তোমরা এগুলো ছোটোতেই জেনে এসেছো, যে একটি ধরো পাত্র, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম বালির কণা, তারপরে আর একটু বড় টুকরোর বালিকণা, তার থেকে আর একটু বড় টুকরোর বালিকণা, ঠিক এর মধ্য দিয়ে যখন জল প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত চলে আসে তখন জলটি অনেকটা পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা এই পদ্ধতিটাকে বলে থাকি কি, জল পরিশোধন। তাহলে এই জল পরিশোধনের সংজ্ঞাটা কি হয়ে যাবে, যে দূষিত জলের সাথে মিশ্রিত ক্ষুদ্র বা বৃহৎ ভাসমান কঠিন পদার্থ, দ্রবীভূত গ্যাস, অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ এবং জৈব সংক্রমণ ও রোগ জীবাণু অপসারণ করে পানীয় জলে উপযুক্ত করার পদ্ধতিকে জল পরিশোধন বলা হয়ে থাকে। ওকে, নেক্সট, এই যে জল পরিশোধন এর জন্য 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে ভাসমান অপদ্রব্য অপসারণ, আর একটি রয়েছে কলয়েডীয় অপদ্রব্য অপসারণ, আর একটি রয়েছে রোগ জীবাণু মুক্তকরণ। তো এই 3টি পদ্ধতিকে আমি সিম্পলভাবে বলে দিচ্ছি। তো আমাদের যে পুকুর, হ্রদ, নদী নালা থেকে যে জল সংগ্রহ করা হয় তাকে যদি আমরা পান করার উপযুক্ত জলে পরিণত করি, তো আমাদের এই 3টি পদ্ধতিকে ফলো করতে হবে। তো প্রথম পদ্ধতি বলছে যে ভাসমান অপদ্রব্য অপসারণ। যদি ওই পান করা মানে ওই নদীর জলটির মধ্যে যদি কোনো ভেসে থাকে সেটিকে ছেঁকে নেওয়া প্রয়োজন। নেক্সট বলছে কলয়েডীয় অপদ্রব্য অপসারণ। তোমাদের কিছুক্ষণ আগে যে চিত্রটি দেখিয়েছিলাম, এই যে চিত্রটি, এই চিত্রটির মধ্য দিয়ে মানে এইরকমই পাত্রের মধ্য দিয়ে যখন জলকে পাঠানো হয়, ঠিক শেষ প্রান্তে যখন পৌঁছবে তখন এর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা বা বালিকণা থাকে সেগুলো এই যে আমাদের সিস্টেমটি রয়েছে এর সিস্টেমটির মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এই নিচ থেকে শুদ্ধ জল নির্গত হবে। এবং নেক্সট তারপরে বলেছে যে রোগ জীবাণু মুক্তকরণ। এই রোগ জীবাণু মুক্তকরণের জন্য জলটিকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি যদি জলটিকে গরম করা হয় মানে উত্তপ্ত করা হয়, তাহলে ওর মধ্যে যে জীবাণু রয়েছে সেগুলো মারা যাবে। তো সাধারণত কোনো জলকে বা জলের মধ্যে যেসব জীবাণু অবস্থান করে 60 ডিগ্রি থেকে 100 ডিগ্রি মানে 60 ডিগ্রি সেলসিয়াসের বেশি উত্তপ্ত করলে তারই মধ্যে জীবাণুগুলো মারা যায়। ওকে, আচ্ছা, এছাড়াও আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ওগুলোই দেওয়া হয়েছে। তারপরে এছাড়াও বলছে রোগ জীবাণুর মুক্তকরণের জন্য এই ক্লোরিন, ক্লোরামিন, ব্লিচিং পাউডার, ওজোন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইগুলো চালনা করলে জলের মধ্য দিয়ে, তাহলেও কিন্তু জলের রোগ জীবাণু মুক্ত হয়। আর এছাড়াও আরেকটি বলছে যে অতিবেগুনি রশ্মি পাঠানোর ফলে রোগ জীবাণু মুক্ত হয়ে থাকে। তো এই যে ব্যাপারগুলো বলছে এগুলো আমরা একটু অল্প স্বল্প করে একটু জেনে নিই। তো ক্লোরিনেশন বলতে এই জলের মধ্যে ক্লোরিন বা ক্লোরামিন চালনা করার পদ্ধতিকে এখানে বলা হয়েছে ক্লোরিনেশন। ওকে, তো এই ক্লোরিনেশন পদ্ধতিটি কি বলছে, যে এই উদ্দেশ্যে ক্লোরিন বা তার কোনো যৌগ ক্লোরামিন বা ক্লোরিন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। ক্লোরিন তীব্র জারক পদার্থ। জলের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন জীবাণু ধ্বংস করে থাকে। এই যে H2O তার মধ্যে Cl2 ক্লোরিন পাঠানো হয়েছে, যার ফলে 2HCl+O। তাহলে এখানে কি হচ্ছে, যে জলের মধ্য দিয়ে ক্লোরিন পাঠানোর ফলে ক্লোরিন একটা তীব্র জারক হয়ে থাকে, জলের সঙ্গে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। আর এই জায়মান অক্সিজেনই ওই জলের মধ্যে উপস্থিত যেসব জীবাণুগুলো তাদেরকে ধ্বংস করে। এছাড়াও আরও পয়েন্ট রয়েছে যে ক্লোরিন একটি বিষাক্ত পদার্থ, কাজেই জলে অতিরিক্ত ক্লোরিন থাকলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাহলে ওই জলের মধ্যে অত্যাধিক ক্লোরিন
মেশানো যাবে না। এছাড়াও আরও বলছে যে এটি ব্যবহার করার সময় কোনো পাইপ থেকে ছিদ্রপথে নির্গত হতে স্থানীয় লোকজনের পক্ষে বিপজ্জনক হতে পারে। এছাড়া বলছে ক্লোরিন মিশে থাকার জন্য জলের মধ্যে বিশেষ ধরনের বাজে গন্ধও পাওয়া যায়। ওকে, এই ক্লোরিন থেকেও কিছু সাবধানতা বজায় করে আমাদের জলকে শুদ্ধ করতে হবে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেখানে আমরা সেখানেই জেনেছিলাম পারম্যাঙ্গানেট ছিল, এটাও জলের সঙ্গে যুক্ত হয়ে জায়মান অক্সিজেন তৈরি হয়, আর জায়মান অক্সিজেন মানেই জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করবে, যেটা আমরা এখানেই জেনে গিয়েছি। তারপর বলছে জলের মধ্যে ওজোন মিশ্রিত অক্সিজেন পাঠিয়েও জলকে রোগ জীবাণু মুক্ত করা হয়। এক্ষেত্রে জায়মান অক্সিজেন বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এক্ষেত্রেও জায়মান অক্সিজেন উৎপন্ন হবে এবং ব্লিচিং পাউডার দেওয়ার ফলে 1:25 ওজন অনুপাতে ব্লিচিং পাউডার মেশালে সেখানেও জায়মান ক্লোরিন উৎপন্ন হয়ে থাকে। আর এই জায়মান কথাটি মানেই কি, যে রোগ জীবাণু ধ্বংস করবে। তাহলে আমরা কি জানলাম, যে ক্লোরিনযুক্ত কোনো যৌগ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্লিচিং পাউডার নির্দিষ্ট অনুপাতে এবং ওজন, এইগুলো যদি জলের মধ্যে মেশানো হয় বা পাঠানো হয়ে থাকে, তাহলে ওখান থেকে যে জায়মান উৎপন্ন হয়, জায়মান অক্সিজেন উৎপন্ন হয়, ওই জায়মান অক্সিজেন। ওকে, এরপরে নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, যে আমরা সেখানে একটু ছোট্ট জেনেছিলাম যে অতিবেগুনি রশ্মির সাহায্যেও রোগ জীবাণু মুক্তকরণ করা হয়ে থাকে। তো এখানে বলছে মার্কারি ভেপার ল্যাম্পের সাহায্যে প্রস্তুত অতিবেগুনি রশ্মি পরিশ্রুত জলের ভেতর দিয়ে পাঠানোর সময় এই রোগ জীবাণু যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে বিশেষ একটা সমস্যার বিষয় হয়ে থাকে, যে সমস্যাটি, ধরো এই একটি পাত্র, এর মধ্যে জল রয়েছে, যদি এখান দিয়ে অতিবেগুনি রশ্মি পাঠানো হয়, এই জলের মধ্যে উপস্থিত যে বড় বড় কণাগুলো, ওই কণাগুলো এই রশ্মিটি এসে, এই বড় বড় কণা থাকলে এগুলো ওই রশ্মিটিকে যেতে বাধা দান করে, মানে বাধা দিয়ে থাকে। তাহলে এখানে একটু সমস্যার বিষয় হয়ে থাকে। এই বড় বড় যে জলের মধ্যে ধূলিকণাগুলো থাকে, বা ধূলিকণা যাই হোক, বালি, এরকমই বালির কণা থাকে, এগুলো একটু সমস্যা সৃষ্টি করে থাকে। ওকে, নেক্সট পরবর্তী স্লাইডে যাচ্ছি, যে স্ফুটন। আমরা সেই প্রথমেই জেনে এসেছিলাম, বা একটু ছোট্ট হালকা করে বলেছিলাম, যে জলকে ফোটানোর ফলে জলের মধ্যে যেসব জীবাণু থাকে সেগুলো মারা যায়। যেমন আমরা টেম্পারেচার বলেছিলাম যে 60°C থেকে 100°C মধ্যে। তো সাধারণত এই 100°C উপর অধিকাংশ রোগবাহী জীবাণু বেঁচে থাকে না। মানে 60°C উপরে যদি জলটিকে ফোটাতে শুরু করি, তাহলে সেখানে এই জলের মধ্যে যে উপস্থিত রোগ জীবাণু থাকে সেগুলো মারা যায়। ওকে, তো এখানেই স্ফুটন সম্পর্কে অল্প কিছু কথার মধ্যে কিছু দেওয়া রয়েছে, একটু এগুলো দেখে রাখো। ওকে, তাহলে আজকে আমরা টপিকের মধ্যে যেগুলো কমপ্লিট করেছিলাম, মানে বলেছিলাম প্রথমত, সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তো আর একটা ফাইনালি, মানে ছোট্ট একটা কথা, আমরা এখন যে পিডিএফটি নিয়ে পড়লাম, যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য একটি ছোট্ট একটা ব্যবস্থা করে রেখেছি, যে টেলিগ্রাম গ্রুপ তোমাদেরই জন্য হয়েছে। টেলিগ্রাম গ্রুপটি, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবে, তোমরা ক্লিক করলে একেবারে সরাসরি গ্রুপে পৌঁছে যাবে। ওকে, তাহলে এখান থেকে তোমরা পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারো। আর একটা ছোট্ট জিনিস, আমরা যেটা পড়লাম, আমরা পুরোটাকে কমপ্লিট করতে পারিনি। যেগুলো টপিক ধরেছি, কিছু কিছু ছোট ছোট জিনিস হয়তো আমরা ছেড়ে গেছি। তো যেই স্যার ক্লাস করুক না কেন, পুরো থিওরি ক্লাসে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করা অসম্ভব হয়ে থাকে। তো আমরা এইগুলো থিওরি ক্লাসগুলো কমপ্লিট করার পরে আমরা যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব, যেমন তোমাদের রায় মার্টিন রয়েছে, বা
তোমাদের প্রশ্ন সংকলন রয়েছে এবং তোমাদের টেক্সট বইয়ের যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে, এগুলো আমরা প্র্যাকটিস করবার সময় নতুন নতুন কিছু অ্যাডভান্স টাইপের প্রশ্নের উত্তরও আমরা জেনে নেব। অবশ্যই তোমরা এই ক্লাসগুলোর সাথে সাথে সেই ক্লাসগুলো করতে ভুলবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। ওকে।